15 এপ্রিল 2025 তারিখ অনুমান 10:30 ঘটিকার সময়, সকাল 10:30 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে সাটুটিয়ার একটি বাড়ির সেফটি ট্যাঙ্কের মধ্যে একটি লাশের মতো কিছু দেখা যাচ্ছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আমরা তাৎক্ষণিক আমাদের অফিসার ফোর্স নিয়ে যাই এবং সেফটি ট্যাঙ্কের ঢাকনা উঠিয়ে দেখতে পাই একটি পুরুষ লাশ ভেসে আছে। আমরা এটাকে উঠানোর জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবার সাথে আলোচনা করে এবং উঠানোর জন্য ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিস আসে, পানি প্রয়োগ করে এবং লাশটা আমরা উপরে উঠাই। তো লাশের পরিচয় অশনাক্ত, আমরা শনাক্ত করার জন্য বিভিন্ন দিকে যোগাযোগ করতে থাকি। তো এক পর্যায়ে জানতে পারি যে ঘাটাইল থেকে গত 12 এপ্রিল 2025 তারিখ একটি ছেলে, কলেজ পড়ুয়া একটা ছেলে নিখোঁজ হয়। এই সংক্রান্তে ঘাটাল থানা একটা জিডি করে আলোচনা করলে সে জিডির একটা রেফারেন্স দেয় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো ওর বন্ধুর বাসা নিয়ে গিয়েছিল, তো আমরা একটা নাম্বার পাই। আমরা ওই নাম্বারের সূত্র ধরে খুঁজতে থাকি। এটা দেখা গেছে যে এই ডিসিস্টের আত্মীয় স্বজন আসে, খালাতো ভাই আসে, আর আইসা ওই পরনে কাপড়, হাতের ঘড়ি, তারপরে এই চুলের দেখে তারা শনাক্ত করে। এর সাথে ডিসিস্টের মা আসে, এর সাথে তারা শনাক্ত করতে সক্ষম হয়। আমরা গতকালকে লাশ পোস্টমর্টমের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করি। এরপর থেকে আমাদের তদন্ত অব্যাহত রাখি, এই খোঁজ করতে থাকি যে ডিসিস্টের যে বন্ধুটা ছিল, যার বাসাতে এসেছিল, তার বাসা কোথায়। তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে যে জায়গাতে লাশটা সেফটি ট্যাঙ্কিতে ফেলেছে এর এই 5 থেকে 6 ফিট দূরত্ব হবে যে এই বাড়ি ওই বাড়ি আর কি, ওর থাকার জায়গাটা। তাকে সন্ধান করি। তো সন্ধান করে এক পর্যায়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। আর সাথে সাথে ওর যে ম্যাচটা আছে, ওই ম্যাচের মাঝে আরও 4 জন ছেলে থাকে, তারা টোটাল 5 জন থাকে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তো আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদে এই ম্যাচের 3 জন লোক এই বিষয়ে টোটালি কোনো কিছুই জানে না। 3 জনের মধ্যে হচ্ছে শরীফুল, জামিল, ইমরান। আর শাকিল নামে একজন আছে, তার বাড়ি হচ্ছে গোপালপুর থানায়, সেই জায়গায় লেখাপড়া করে। তো সে তার বাড়ি থেকে আসছে, এই 10টার দিকে এসেছে। এসে দেখলো যে এই বাসার মধ্যে আলিম এবং নোমান, তারা 2 বন্ধু বসে কথা বলতেছে। তো কথা বলার এক পর্যায়ে সে তার এই শাকিল তার ড্রেস চেঞ্জ করে ইয়াতে চলে যায়, কলেজে চলে যায়। কলেজ থেকে সে পরবর্তীতে 3:30 ঘটিকা আসে। তারা এই বিষয়ে কিছুই জানে না। তো নোমানকে প্রথম থেকেই দেখা গেছে যে তার মোবাইল কল লিস্ট বা আনুষঙ্গিক যে কোনো বিষয় সব মিলে দেখা গেছে যে সন্দেহের অবতারণ হয়। তো এক পর্যায়ে দেখা গেছে যে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি। আমরা একটা চৌকস টিম 4-5 জন মিলে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে, কিন্তু সে কোনোভাবে মুখ খুলতে ছিল না। এক পর্যায়ে সে রাত্র 11 ঘটিকার সময় তাকে যখন জিজ্ঞাসা করি যে এই আলিম কেন এসেছিল তোমার কাছে, তো বললো যে সে প্রাইভেট পড়া শেষ করে একটু গাঁজা নিয়ে আসছিল, সে গাঁজা সেবন করে। তো সে উপরে নিয়ে যায়, তাদের বাসার বিল্ডিংয়ের ছাদের উপরে নিয়ে যায়, গাঁজা সেবন করে। এক পর্যায়ে 2 জনে চলে আসে দেখা গেছে যে তার ভাষ্যমতে যে আলিম চলে গেছে। কিন্তু আমাদের যেই এই তথ্য প্রযুক্তির যে সহযোগিতা, ওইটাতে বোঝা যাচ্ছে যে আলিম এই জায়গাতেই ছিল বা আশেপাশে ছিল, অন্য কোথাও যায়নি। তা আমরা তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে থাকি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে সিসি ফুটেজ একটু দেখবো। সিসি ফুটেজ দেখতেছে আলিমের এই নোমান 2টার দিকে এলেঙ্গাতে তার অবস্থান ছিল, 2:30টার দিকে এলেঙ্গাতে। তো এলেঙ্গাতে অবস্থান থাকলে সে গিয়েছে এই থানার রোড ব্যবহার করে হয়তোবা। এই ক্ষেত্রে আমাদের থানার গেটের সিসি ক্যামেরা পর্যবেক্ষণে মোটরসাইকেলগুলো পর্যবেক্ষণ করতে এক পর্যায়ে একটা টাইমে ওই রকম মোটরসাইকেল এবং নোমানের মতো একটা ছেলে পুরাই দেখা যাচ্ছে। তখন তাকে বলতেছে, তোমার এটা দেখো, তুমি কি না? এইটা দেখে সে তখনই দেখা গেছে তার ভিতরে একটা অন্যরকমই, সে কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, কি হয়েছে তুমি বলো। তাকে সান্ত্বনা দেয় যে কি সমস্যা, কি হয়েছে,
কে কে ঘটনা ঘটাইছে। তো আমরা নিজেরা প্রথমত চিন্তা করতে করেছি যে নিজে যে সে একাকী এটা করা সম্ভব নয়। সে পরে পর্যায়ক্রমে বর্ণনা দিল যে আসলে স্যার হত্যার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমরা যখন উপর থেকে ছাদ থেকে নেমে বসে আমি তার কাছে কিছু টাকা পাবো, ওই টাকা চাই। তার বিকাশের মাঝে 40,000 টাকা ছিল। এটা দেখে আমি বললাম আমার টাকাটা ফেরত দাও। তো ফেরত দেওয়ার কথা বলার সত্ত্বে সে দিচ্ছে না, বরং সে নাকি নোমানকে বিভিন্ন ধরনের বাজে কথা বলে। বাজে কথা সে এক পর্যায়ে উত্তেজনাবশত এই আলিমকে জোরে ধাক্কা মারে। দাঁড়ানো অবস্থায় জোরে ধাক্কা মারলে দেখা গেছে যে আলিম পড়ে গিয়ে এই দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে সে বসে পড়ে। বসে দেখা যায় রক্ত পড়তে থাকে। তো রক্ত পড়ার পর দেখা যায় ওই সময় বাসাতে আর কেউ ছিল না। এই নোমান নিজে দেখা গেছে যে একটু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে কি করবে, সে জানালো যে এই সে বাসার যে পাপোস আছে পাপোস দিয়ে রক্ত চাপদা ধরে। তো সে তার নড়াচড়া খুব কম আলিমের। তো এক পর্যায়ে দেখা গেছে যে নড়াচড়া নাই, নাক দিয়ে ঘুঙ্গানির শব্দ পাচ্ছে সে। তো সে ভয় পেল যে আশেপাশে কেউ দেখে ফেলবে বা জেনে ফেলবে। তো এক পর্যায়ে সে করলো কি পাপোসটা দিয়ে তার নাকের মধ্যে একটু চাপদা ধরলো। এরপরে কিছুক্ষণ পরে সে বুঝতে পারতেছে যার কোনো সারা শব্দ নেই। সে মনে করছে অজ্ঞান হয়ে গেছে বা কিছু। সে রক্ত পরিষ্কার করে লাস্ট কি করবে, সে লাস্ট এই মাথার মধ্যে ওই সময় গলার মধ্যে রশি বাঁধে, প্লাস্টিকের রশি। ওই রশি বেঁধে তারপরে মাথার মধ্যে একটা এই বস্তা, প্লাস্টিকের বস্তা দেয় যেন রক্ত অন্যথা না পড়ে। সে এটাকে লাস্টকে আশেপাশে দেখলো যে কোনো মানুষজন নেই। সে তার ভাষ্য মতে যে সে কেচি কেটে তালা লাগিয়ে দেয় যাতে কোনো লোক ঢুকতে না পারে। সে লোক না থাকার কারণে দোতলার মধ্যে সে লাশটা নিয়ে